2014 সাল থেকে কেন্দ্রে ক্ষমতায় নরেন্দ্র মোদী সরকার। এই 10 বছরে পুরনো কর কাঠামোয় বিন্দুমাত্র বদল হয়নি। চাকরিজীবীরা আশা করেছিলেন এবার অন্তত হবে, সব আশায় জল। পুরনো কর কাঠামো অপরিবর্তিতই থাকলো। নতুন কর কাঠামোয় যারা কর জমা দেন তাদের জন্য সামান্য ছাড়। স্ল্যাবে পরিবর্তন করা হয়েছে বাজেটে। প্রথমত 3 লক্ষ টাকা পর্যন্ত কোনো ট্যাক্স দিতে হবে না। 3 লক্ষ টাকা থেকে 6 লক্ষ টাকা পর্যন্ত 5% কর দিতে হতো। এখন 3 লক্ষ টাকা থেকে 7 লক্ষ টাকা পর্যন্ত 5% কর দিতে হবে। 6 লক্ষ টাকা থেকে 9 লক্ষ টাকা পর্যন্ত 10% কর দিতে হতো। এখন 7 লক্ষ টাকা থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত 10% কর দিতে হবে। 10 লক্ষ টাকা থেকে 12 লক্ষ টাকা 15%, 12 লক্ষ টাকা থেকে 15 লক্ষ টাকা 20%, 15 লক্ষ টাকার উপরে 30% হারেই কর দিতে হবে। দু ধরনের ছাড় কিছুটা বাড়ানো হয়েছে। স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 টাকা থেকে বেড়ে 75,000 টাকা হয়েছে। ফ্যামিলি পেনশনে ছাড় 15,000 টাকা থেকে বেড়ে হয়েছে 25,000 টাকা। কত টাকা বাঁচতে পারে হিসেব দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। As a result of these changes, a salaried employee in the new tax regime stands to save up to 17,500 rupees in income tax. বছরে বাঁচতে পারে সর্বোচ্চ 17,500 টাকা। আপনাদের সুবিধার জন্য দুটো উদাহরণ দেখাবো। বছরে 8 লক্ষ টাকা করযোগ্য আয়ের উপর আগে 30,000 টাকার কর দিতে হতো, এখন দিতে হবে 22,500 টাকা, সাশ্রয় 7,500 টাকা। বছরে 10 লক্ষ টাকা করযোগ্য আয়ের উপর আগে 52,500 টাকার কর দিতে হতো, এখন দিতে হবে 42,500 টাকা, সাশ্রয় 10,000 টাকা। বছরে 20 লক্ষ টাকা করযোগ্য আয়ের উপর আগে 2,85,000 টাকার কর দিতে হতো, এখন দিতে হবে 2,67,500 টাকা, সাশ্রয় 17,500 টাকা। এতে কি আদৌ খুশি করদাতারা? इस बजट में भी इनकम टैक्स में कटौती और स्टैंडर्ड डिडक्शन में वृद्धि का फैसला लिया गया है। হয়তো সরকার সবসময় মানুষের প্রত্যাশা থাকবে, কিন্তু তা সত্ত্বেও যদি করা যেত ভালো হতো। নিশ্চয়ই চেষ্টা করেছেন, আর বেশি করে উঠতে পারেননি। তবে আরও বেশি টাকাটা যদি মানুষের পকেটে দেওয়া যেত তাহলে বোধহয় তাদের ক্রয় ক্ষমতাটা একটু বৃদ্ধি পেত বলে আমি মনে করছি। বহু সংখ্যক মানুষ 10% থেকে 5% নেমে আসবেন, তাদের করের দায় নেমে আসবেন। স্ল্যাবগুলো একটু অল্টারেশন হয়েছে, যদিও খুব মাইনর অল্টারেশন আমার মনে হলো। এটা অ্যাকচুয়ালি 6 মাসের বাজেটের মতনই হয়েছে, কারণ নেক্সট বাজেট আবার আর্লি ফেব্রুয়ারি 2025-এ হবে। আমরা অলরেডি জুলাই মাসের শেষে। আগামী ফেব্রুয়ারি মাসের জন্য অপেক্ষা করা ছাড়া গতি নেই। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। কর কাঠামোয় কতটা কি পরিবর্তন হয়েছে দেখালাম আপনাদের। এবার একটা বড় প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। রিবেট আছে কি নাকি নেই দেখাবো আপনাদের। বিগ ওয়ালে দেখাবো আপনাদের রিবেট সত্যি রয়েছে কি। পুরনো কাঠামোয় 5 লক্ষ টাকা পর্যন্ত করযোগ্য আয়ে কর দিতে হয় না আমাদের। নতুন কর কাঠামোয়, নতুন যে কাঠামোয় 7 লক্ষ টাকা পর্যন্ত করযোগ্য আয়ে কর দিতে হতো না। গত বছরের বাজেটেই এই রিবেটের ঘোষণা করেছিলেন নির্মলা সীতারামন, এবং এবছর রিবেটের উল্লেখ করেননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেট প্রস্তাবেও রিবেটের কোনো উল্লেখ নেই। উত্তর পেতে আমরা বিশেষজ্ঞদের শরণাপন্ন হয়েছি। শোনাবো আপনাদের তাদের কথা। অর্থনীতি বিশেষজ্ঞদের আশ্বাস, রিবেট থাকছে। রিবেট যেটা ছিল সেকশন 87A-তে আগের বার, সেই রিবেটটা নিয়ে এবার কিছু উল্লেখ করেননি, কিন্তু তার মানে হচ্ছে রিবেটটা আছে। তার মানে 7,75,000 টাকাও যদি আপনার ইনকাম হয়, তার থেকে আপনি স্ট্যান্ডার্ড ডিডাকশন 75,000 টাকা বাদ যাবে, এবং তারপরে 7 লাখ টাকা, সুতরাং তারপরেও আপনার ওই ডিডাকশানটা থাকবে, রিবেটটা থাকবে, আপনাকে ট্যাক্স দিতে হবে না। ওটা কি আছে, একটা আলাদা ইনকাম ট্যাক্সের রিবেট হয়। রিবেটটা সেকশন 87A-তে হয়। ওটাতে আছে যে ওরা 7 লাখ টাকা পর্যন্ত যে ইনকাম হয় তার উপরে ট্যাক্স হয়, ওটা ওরা ছাড় পেয়ে যাবে। পেমেন্ট করতে হচ্ছে না ট্যাক্সটা। নিউ ট্যাক্স রিজিমে যারা আওতায় পড়বে ওদের জন্য 7 লাখ টাকা পর্যন্ত ট্যাক্স দিতে হবে না।
এই বাজেট নিয়েও কেন্দ্র বাংলা তরজা চরমে। আজ নির্মলা সীতারামনের বাজেট বক্তৃতাতেই দেখা যায় যে দুই শরিকের রাজ্য অন্ধ্রপ্রদেশ আর বিহারকে ঢেলে বরাদ্দ দিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক, অথচ বাংলার ভাগ্যে তেমন কিছুই জোটেনি। অভিযোগ খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সরব তৃণমূলের সেনাপতিও। গরিবের বাজেট নয়, জনগণের বাজেট নয়, জনসাধারণের বাজেট নয়, একটা পার্টি নিজেকে খুশি করার জন্য শুধু তাদের স্বার্থে বাজেট করেছে। ইটস এ পলিটিক্যাল বায়াস বাজেট। মুখ্যমন্ত্রী বলছেন রাজনৈতিক পক্ষপাত। আরো স্পষ্ট করে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, শুভেন্দু অধিকারী 4 दिन আগে যে কথাটা বলেছিল, जो हमारे साथ हम उनके साथ, তো প্রমাণ করে দিল যে নিজের সরকারকে বাঁচিয়ে রাখার জন্য বিহারকে আর অন্ধ্রপ্রদেশকে, অন্য রাজ্যকে দিক, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু বাংলাকে বঞ্চিত করে রেখে নয়। বাংলার মানুষ আবার জবাব। এবার বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পায়নি। চন্দ্রবাবু নাইডু টিডিপি, নীতিশ কুমারের জেডিইউ এর সমর্থন নিয়ে সরকার গড়েছে এনডিএ। নাইডু নীতিশের দাবি মেনেই বাজেটে দুই রাজ্যকে ঢেলে দিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। শুরুতেই অন্ধ্রপ্রদেশের কথা বলি। রাজধানী অমরাবতী তৈরিতে 15,000 কোটি টাকা। এপি রিঅর্গানাইজেশন অ্যাক্টের প্রতিশ্রুতি পূরণ। জল, বিদ্যুৎ, রেল ও সড়ক প্রকল্পে অগ্রাধিকার। রায়লসীমা, প্রকাশম ও উপকূলীয় উন্নয়নে বরাদ্দ। পোলাভারম বাঁধ কেন্দ্রিক সেচ প্রকল্পে বরাদ্দ। মহিলা ও শিশুকন্যাদের উন্নয়নে বিভিন্ন প্রকল্প। মহিলা ও শিশুকন্যা উন্নয়নে মোট 3 লক্ষ কোটি বরাদ্দ। কেন্দ্রের পূর্বোদয় উদ্যোগে রাজ্যের সর্বাত্মক উন্নয়ন। বিহারকে কি কি উপহার দেখা যাক। সড়ক পরিকাঠামো ও সেতু নির্মাণে 26,000 কোটি টাকা। গয়ায় বাণিজ্যিক করিডর তৈরি করা হবে। নালন্দাকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। কেন্দ্রীয় পূর্বোদয় উদ্যোগে বিহারের সার্বিক উন্নয়ন। পীর পায়ান্টিতে 21,400 কোটির বিদ্যুৎ কেন্দ্র। বিমানবন্দর, মেডিকেল কলেজ ও ক্রীড়া পরিকাঠামো তৈরি। বন্যা ত্রাণে 11,500 কোটি টাকা সহযোগিতা। কেন্দ্রের সিদ্ধান্তের সমর্থনে বঙ্গ বিজেপি। অন্ধ্রপ্রদেশ নতুন রাজ্য তৈরি হয়েছে এবং বিহারও ডিভিশনের পর বিহার, এটা যে বিহার আগে আমরা দেখতাম, অর্থাৎ বিহারও বিভাজিত হয়ে বিহার এবং তার সাথে ঝাড়খণ্ড বলে রাজ্য তৈরি হয়েছে। তো স্বাভাবিকভাবে এই রাজ্যগুলোর অনেকদিন ধরে ডিমান্ড ছিল, সেই ডিমান্ডগুলোকে দেওয়া হয়েছে। আর পূর্বক্ষেত্রে যদি আমাদের যে করিডোরটা অমৃতসর থেকে যে কলকাতা করিডোর, সেই করিডোরে যদি গয়ার উন্নতি হয় তো তার লাভ তো কলকাতা পাবে। আর্থিক প্যাকেজ করে শুধুমাত্র অর্থ দিয়ে, মিনিস্ট্রি না দিয়ে, স্পিকার পদ না দিয়ে শুধু সরকারকে কেন আমি দোষ দেবো? সরকারকে একটা দোষ দেবো না, যে পার্টিগুলো আছে তারা ইনভলভ, তারা এটা অ্যাকসেপ্ট করেছে, কেন করেছে? কিন্তু একজনকে দিতে গিয়ে আর একজনকে ডিসক্রিমিনেট করা যায় না। বন্যা মোকাবিলায় বিহার ছাড়াও অসম, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, সিকিমকে অর্থ সাহায্য করার ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, কিন্তু তালিকায় বাংলা নেই। অথচ গত অক্টোবরে সিকিম তিস্তা বিপর্যয়ের পর কালিম্পংও বিধ্বস্ত। চলতি বর্ষায় ভেঙে চুরমা 10 নম্বর জাতীয় সড়ক ও রাস্তা লাগোয়া গ্রাম। তারপরও কেন্দ্রীয় সাহায্যের তালিকায় বাংলা নেই। সরব মুখ্যমন্ত্রী। বাংলাকে, বাংলার আশেপাশে সব রাজ্যগুলোকে তুমি ফ্লাড ম্যানেজমেন্টে টাকা দিলে, একমাত্র স্টেট বাংলা কি অপরাধ করলো যে বাংলাকে তুমি একা করে দিলে? এক সুর অভিষেকের গলাতেও। ধারাবাহিক লাঞ্ছনা বঞ্চনা, বাংলাকে তো বারবার বঞ্চিত করে রেখেছে। বাংলাকে বঞ্চিত, নিপীড়িত, লাঞ্ছিত, শোষিত করে রেখেছে বিজেপি। মতো নতুন কিছু নয়। এটাই কি তবে বাজেটের সংক্ষিপ্ত সার? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ইন্টার্নশিপ যারা করবেন তাদের জন্য সুখবর। বিশেষ ভাতার ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী। নতুন চাকরির ক্ষেত্রে পিএফেও কেন্দ্রীয় সাহায্য। সব বলবো বিস্তারিত। প্রশ্ন একটাই, এই স্কিমের পর চাকরি কি বাড়বে? বিশ্ব অর্থনীতিতে হুহু করে এগোচ্ছে ভারত, অথচ চাকরির অপেক্ষায় হাপিত্যেশ ভারতবাসীর। কর্মসংস্থানের দিশা খুলবে বাজেটে আশায় ছিলেন অনেকেই, কিন্তু সরকারি বেকারত্ব কমার ইঙ্গিত মিলল না। ঘুরিয়ে কিছুটা সুবিধা দেওয়ার ঘোষণা কেন্দ্রের। পড়াশোনা শেষ করে যারা চাকরি জগতে পা রাখবেন তাদের জন্য সুখবর। ইন্টার্নশিপের সময় মিলবে সরকারি ভাতা। Our government will launch a comprehensive scheme for providing internship opportunities
in 500 top companies to 1 crore youth in 5 years. বিভিন্ন সংস্থায় 12 মাস কাজ শেখার সুযোগ, একবার 6,000 টাকা, প্রতি মাসে 5,000 টাকা করে ভাতা, সর্বোচ্চ 66,000 টাকা ভাতা পাওয়ার সুযোগ। 5 বছরে 500 সংস্থায় 1 কোটি তরুণ তরুণী সুযোগ পেতে পারেন। ট্রেনিং ও ইন্টার্নশিপের 10% টাকা সংস্থাকে খরচ করতে হবে। ম্যানুফ্যাকচারিং অর্থাৎ উৎপাদন শিল্পে যাতে চাকরি বাড়ে তার জন্য বেসরকারি সংস্থা ও তার কর্মীদের জন্য বিশেষ ইনসেনটিভ স্কিম এনেছে সরকার। প্রথম চাকরির ক্ষেত্রে 3 দফায় 1 মাসের বেতন সর্বোচ্চ 15,000 টাকা দেওয়া হবে। 1 লক্ষ টাকা পর্যন্ত মাসিক বেতনভোগীদের জন্য এই স্কিম। সরকারের হিসেব, এতে 2 কোটি 10 লক্ষ যুব সরাসরি সুবিধা পাবে। প্রথম চাকরির ক্ষেত্রে পিএফ এর টাকাও দেবে সরকার। প্রথম 4 বছর পিএফ এর টাকা দেবে কেন্দ্রীয় সরকার। প্রতিটি অতিরিক্ত নিয়োগের ক্ষেত্রে 2 বছর মাসে 3,000 টাকা নিয়োগকারীকে দেওয়া হবে। সরকার মনে করছে এই ইনসেনটিভ পেয়ে নতুন কর্মচারী নিয়োগ করা বাড়াবে সংস্থাগুলি। সরকারের আশা, এতে 50 লক্ষ যুব উপকৃত হবেন। बजट में सरकार ने एम्प्लॉयमेंट लिंक्ड इंसेंटिव स्कीम की घोषणा की है। इससे देश में करोड़ों करोड़ों नए रोजगार बनेंगे। इस योजना के तहत जीवन में पहली नौकरी पाने वाले युवा की पहली तनख्वाह हमारी सरकार देगी। এতে কি ইন্টার্নশিপ ভাতা থেকে পিএফ ভাতা বাড়বে? এতে কি ফ্রেশারদের নিয়োগ বাড়বে? इससे थोड़ी नौकरियां बढ़ेगी। एम्प्लॉयर को आप सब्सिडाइज कर रहे हो, यानी उसके मुनाफे बढ़ेंगे। अरे नौकरियां बढ़ाना है तो इकोनॉमिक एक्टिविटी को बढ़ाना पड़ेगा ना। এটা কোটি কোটি লোককে টানার কথা আর কি, সুতরাং এইটা ইজ পজিটিভ, ভেরি পজিটিভ। সরকারি টাকা কতটা সদ্ব্যবহার হয় সেটাও দেখার। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।